একটা খুব ইন্টারেস্টিং ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা নতুন বাবা হয়েছেন এবং যারা নতুন বাবা হতে যাচ্ছেন এবং যারা বাবা হবেন ভবিষ্যতে। সো কাইন্ড অফ তাদেরকে একটা হেল্প করার জন্য, একটা ইন্সপিরেশন দেওয়ার জন্য, একটা মোটিভেশন দেওয়ার জন্য বাবা হিসেবে অ্যাজ এ ফাদার আমি ডেইলি লাইফে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করি এবং অ্যাজ এ বিজনেস পার্সন, একজন এন্টারপ্রেনার হওয়ার পরে অথবা একজন 3D ভিজুয়ালাইজার হওয়ার সাথে এই বাবা হওয়ার এক্সপিরিয়েন্সটা ইটস এ টোটালি ডিফারেন্ট ক্যারিয়ার। ওকে, সো আপনার পার্সোনাল হ্যাবিট, আপনার পার্সোনাল লাইফস্টাইল সবকিছুই কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে বাবা হওয়ার পর। আমাকে যারা পার্সোনালি চেনেন তারা জানেন যে আমি আসলে অলওয়েজই কিছু ফ্রি অ্যাডভাইস দেওয়ার ট্রাই করি মানুষকে, এবং মানুষও আমার কাছে ফ্রি অ্যাডভাইস নিতে আসে। আমার ফ্রেন্ড সার্কেল, আমার কলিগ সবাই আসলে সামটাইমস ফোন করে আসলে জিজ্ঞেস করে যে এই এক্সপিরিয়েন্সটা কি, এটা কেমন করতে হবে, এটা কিভাবে করতে হবে। সো আই থট যে আমি যেহেতু আসলে কিছু ভিডিও বানাচ্ছি লাইফস্টাইল নিয়ে, হেলথি লাইফস্টাইল, ফুড নিয়ে, কুকিং স্টাইল নিয়ে, কুকিং মেথড এবং সবকিছু নিয়ে আমি যেহেতু একটা ভিডিও বানাচ্ছি, কিছু ভিডিও বানাচ্ছি এবং আমার থট প্রসেসগুলো আসলে শেয়ার করার ট্রাই করছি, ওই ভিডিওগুলো যেমন মানুষের কাজে লাগবে। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফের, অ্যান্ড অ্যাজ এ মেল দিস কুড বি ইউনিক থিং। কারণ হচ্ছে আমি প্রায় সময় দেখি যে অনলাইনে অর ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নিউ মমরা হচ্ছে কিছু পেজ খুলছেন যারা এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন যে তারা বাচ্চা হওয়ার পরে আসলে কি কি ধরনের প্রবলেম অথবা কি কি ধরনের সলিউশন ওনারা বের করতে পারছেন, অথবা লাইফ অফ এ মম আসলে কেমন। ওকে, সো আমার খুব ফেভারিট কিছু পেজও আছে যারা হচ্ছে খুব সুন্দর করে কিছু জার্নি আসলে শেয়ার করে। সো আই থট যে ওকে, আমাদের দেশে সাধারণত ছেলেরা এই কাজটা করে না, রাইট? সো যদি কোনো এমন পেজ থাকে অথবা যদি এমন কোনো পিপল থাকে যারা হচ্ছে এটা নিয়ে ভিডিও বানাচ্ছেন বা কাজ করছেন বা কোনো কন্টেন্ট রেডি করছেন, আই রিয়েলি লাভ টু নো। সো আমি আপাতত পাইনি। সো আমার কাছে মনে হয়েছে যেহেতু এই ধরনের কোনো সলিউশন বা কিছু নাই, এবং আপনারা যারা জানেন, আপনারা যারা ফাদার অলরেডি, সো তারা জানেন যে একটা বাচ্চা যখন অসুস্থ হয় অথবা ছোট কোনো অ্যানোম্যালি যখন বাচ্চার লাইফে ঘটে, লেটস সে সর্দি কাশি থেকে শুরু করে চুলকানি এবং হচ্ছে বাচ্চা হঠাৎ কান্না করা, কান্না স্টপ না হওয়া, হঠাৎ কোনো অ্যানোম্যালি দেখা বা কোনো ইরেগুলার কোনো প্যাটার্ন দেখা, ওই সময়টাতে কিন্তু যে আমাদের সবার লাইফে একটা ডাক্তার ফ্রেন্ড থাকে যাদেরকে আমরা প্রচন্ড ডিস্টার্ব করি। সো আমার ফ্রেন্ডদের কাছেও আমি সরি বলে নিচ্ছি এতবার তাদেরকে ডিস্টার্ব করার জন্য, বাট ইটস ট্রু যে তারা আসলে প্রচুর আমাকে হেল্প করছে। সো এই ধরনের সিচুয়েশনগুলোতে ডাক্তারের হেল্প নেওয়াটা তো ডেফিনেটলি দরকার, বাট কিছু কিছু বিষয় থাকে না যেটা আসলে ডাক্তারি সাজেশন নিয়ে আসলে লাভ নাই। লাইক আপনার বেবিকে আপনি আসলে কোন মিল্ক প্রোডাক্টটা আসলে আপনি খাওয়াবেন, অথবা কোন মিল্কটা ট্রাই করতেছেন, কোন মিল্কটা আপনি কোত্থেকে নিতে পারতেছেন, মানে বাচ্চাদের যেই ইনস্ট্যান্ট বাচ্চাদের যে দুধগুলো পাওয়া যায় ফর্মুলা মিল্ক, সো সেগুলো আপনি আসলে অথেন্টিক প্রোডাক্ট কোত্থেকে পারচেস করবেন, কোথায় প্রোডাক্টের কত দাম, অথবা হচ্ছে কোথায় গেলে হচ্ছে হিউজ দাম নিয়ে নিচ্ছে। লেটস সে বাচ্চারা আসলে একটা মোস্ট চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এরকম যে 0 থেকে 1 ইয়ার পর্যন্ত বাচ্চাদের খেলনা, ছোট বাচ্চাদের খেলনা পাওয়া খুবই টাফ, মানে ইনেসেন্স নাই বললেই আসলে চলে। ওকে, তো কারণ হচ্ছে মানে আপনার বাচ্চা তো আসলে মানে 6 মাস পর্যন্ত দেখা যাবে তো বসতে পারে না অথবা অনেক কিছু বুঝতে পারে না। সো 6 মাসের পরে দেখা যায় হয়তোবা সে কিছু গ্র্যাব করা শিখছে অথবা হালকা পাতলা বসা শিখছে, ওই সময়টা থেকে কিন্তু খেলনার একটা চাহিদা শুরু হয়, অথবা খেলনা দিলে হয়তো সেটা বুঝতে পারে। বাট ইন জেনারেল বাচ্চাদের যে খেলনাগুলো সবগুলোই দেখবেন মোটামুটি 1 ইয়ার প্লাস বা 3 ইয়ার্স প্লাস এই ধরনের একটা ব্যাপার আর কি। সো আমি একদম বাচ্চার জন্মের শুরু থেকে, মানে আমরা ছোটবেলায় একটা মনে আছে একটা খেলনা ছিল যে বাচ্চার উপরে আসলে টাঙিয়ে দিত, ম্যারি গো রাউন্ড টাইপের সামথিং। সো সেটা আসলে ক্যাঁ ক্যাঁ করে চলতো এবং হচ্ছে কন্টিনিউয়াস সাউন্ড করে যেত, একটা ভিজুয়াল স্পাইরাল একটা জিনিস ক্রিয়েট করতো। বাট ওটা আসলে খুব ছোট বাচ্চাদের জন্য কিন্তু আসলে খুবই রিস্কি, মানে একে তো আমরা কিন্তু উপরে ঝুলিয়ে দিতাম, এটা পড়ে যাওয়ার চান্স থাকে, অথবা এত মাল্টি কালারফুল একটা ব্যাপার এত ছোট বাচ্চাকে দেখানো আসলে ঠিক না আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের অনেক কোনো বিষয় আছে, বাচ্চাকে কোন খেলনা দিবেন, কোথায় খেলনাগুলো পাবেন, সোর্সিংটা কোথায় করবেন, বাচ্চার ফর্মুলা মিল্কগুলো কোথায় পাবেন, অথবা এমন সময় অনেক হয় যেটা আমি নিজে পার্সোনালি ফেস করছিলাম যে বাচ্চাকে ফর্মুলা মিল্ক তো আসলে অনেকগুলো আছে, সো কোন ব্র্যান্ডেরটা আসলে কাকে স্যুট করতেছে, দেশিটা খাওয়াবেন না বিদেশিটা খাওয়াবেন। আমি কোনো সাজেশন দিতে যাব না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমাদের যে রাইট ও রং ডিসিশনগুলো ছিল, অথবা আমি আর আমার ওয়াইফ মিলে যে স্টাডিগুলো করেছি, যেগুলো আসলে ইটস নট লাইক সামথিং যে আমরা আসলে মেডিকেল কোনো টার্মের কোনো ডিসিশন বা কোনো সলিউশন দিচ্ছি, বাট এটা জাস্ট ডে টু ডে অ্যাক্টিভিটি এবং রেগুলার লাইফস্টাইল থেকে কিছু লার্নিং, যেগুলো আসলে শেয়ার করলে আমার কাছে মনে হচ্ছে যে যারা এখনই বাবা হয়েছেন বা নতুন বাবা হবেন তাদের লাইফে আসলে প্রচুর কাজে লাগবে। সো স্টেপ বাই স্টেপ বিভিন্ন টপিকে আমরা এই ভিডিও সিরিজটাতে গল্প করব, তবে যারা এখনো বাবা হননি সো তাদের জন্য বলে রাখতে পারি কিছু প্রিপারেশন কিন্তু আসলে আছে। যেমন আপনার যখন ডিউ ডেটের কাছাকাছি যখন আপনি পৌঁছে যাবেন তখন কিন্তু আপনার কোন হসপিটালে যাচ্ছেন, হসপিটাল ফিক্স করেছেন কিনা, অথবা হচ্ছে ওই হসপিটালে ওই ডাক্তার কোন সময়টাতে থাকবেন, ডাক্তারকে বলে নেওয়া যে এরকম সিচুয়েশনে
সিচুয়েশনে আমরা আসলে কোথায় যাব, বা ডাক্তারের যদি মাল্টিপল কোনো চেম্বার থেকে থাকে তাহলে ডাক্তারকে সাথে কনসাল্ট করে নেওয়া, যে লাইক আপনি যদি এই সময় এই সিচুয়েশনে থাকেন কোন ডাক্তারের কাছে কখন আসলে কিভাবে যাবেন। এই বিষয়গুলো না আমরা জানি যে আমরা সবাই আসলে মাথায় চিন্তা করে রাখছি অনেক কিছুই যারা টু বি ফাদার। সো সমস্যা যেটা হয় যে ওই ইনস্ট্যান্ট মুভমেন্টে, কারণ যখন লেবার পেন শুরু হয়ে যায় এবং আপনি আপনার টাইমটা একদম চলে আসে, তখন কিন্তু আপনার হঠাৎ করে সিচুয়েশনটা আসলে হবে, আপনি আসলে চিন্তা করতে পারবেন না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা যদি বলি, সো লাইক ইট ওয়াজ থার্সডে। সো আমি আসলে অফিসের কাজটা গুছি, কারণ আমি জানি ডাক্তারের সাথে আমি এর আগে সপ্তাহে কথা বলে আসছি। সো ডাক্তার বললেন যে ডিউ ডেট আসলে নেক্সট মান্থে। সো আই এম জাস্ট রিল্যাক্স যে ওকে আমি আস্তে আস্তে কাজ গুছাই। তো অ্যান্ড থার্সডে আমি বাসায় এসে প্রপারলি কাজ গুছানো শুরু করে দেই, অ্যান্ড হচ্ছে ক্লায়েন্ট মিটিং করি, দেন এর নেক্সট দিনের প্রিপারেশনগুলো রেডি করি। নেক্সট দিন হচ্ছে ওয়াইফকে নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে যাবো, সেটাও প্রিপারেশন নিয়ে ফেলি। বাট সাডেনলি ওই দিন রাতে ফার্স্ট টাইমের জন্য আসলে তার পেইন ওঠে, আমার ওয়াইফের পেইন হয়। আই থট যে ওকে দিস কুড বি ফলস অ্যালার্ম, রাইট? কারণ এর আগে কখনো আসলে পেইন হয়নি। সো ফার্স্ট টাইম পেইন আসছে, আমি ধরেই নিছি যেটা আসলে একটা ফলস অ্যালার্ম, বাট ইট ওয়াজন্ট। সো লাইক এর পরের দিনই সকালবেলা আসলে হসপিটালে অ্যাডমিট করাতে হয়, এবং ডাক্তার ওই যে গাইনোকোলজিস্ট আছে উনি চেক করে উনি বললেন যে আসলে ইটস টাইম, অ্যান্ড হচ্ছে ফ্রাইডে নাইটে হচ্ছে আমার বেবি হয়। ওকে, এখন এখানে ব্যাপারটা হচ্ছে এটা যে প্রিপারেশন কিন্তু অলওয়েজ কাজ করবে না। আপনি যখন আমাদেরও অনেক রকম প্রিপারেশন ছিল, লাইক যে আমরা কিন্তু প্রিপেয়ার করে রেখেছিলাম ডিউ ডেটের আগে আমরা কিছু ব্যাগ গুছিয়ে রাখবো, অ্যান্ড হচ্ছে কোথায় যাব, কখন যাব, আমি কি কি প্যাক করে নিব, ও কি কি প্যাক করে নিবে, বাবুর টাওয়াল থেকে শুরু করে বাবুর জামা কাপড় সবকিছুই, কাঁথা সবকিছু কিন্তু আমরা রেডি করে রাখছি। বাট ব্যাগ গুছানোটা আসলে হয়নি, কারণ আমরা যে জানি তো এর পরের মাসে আসলে ডেট। সো যখন এরকম সাডেনলি যখন ডেটটা চলে আসে, ইট ওয়াজ মানে তখন না মাথা কাজ করে না আর কি। হ্যাঁ, এখন আপনি কতটা সেন্সিবল বা কতটা কেয়ারিং সেটার উপর ডিপেন্ড করবে, বাট আমি ধরে নিচ্ছি আপনি খুবই কেয়ারিং, খুবই সেন্সিবল। সো তখন বিলিভ মি মাথা আসলে কাজ করে না, আপনি কোথায় যাবেন। এবং আপনি তো একটা ইমোশনাল ট্রমাতে আছেন, বাট আপনার ওয়াইফ কিন্তু একটা ফিজিক্যাল ট্রমার মধ্যে আছে এবং অলসো ইমোশনাল ট্রমার মধ্যে আছে, এবং একটা টেনশন কাজ করবে। এবং হচ্ছে আমাদের দেশে সাধারণত যেটা হয় যে নর্মালে ডেলিভারি করবো অর হচ্ছে সি সেকশন করতে হবে, এই ধরনের অনেক কিছু বিষয়, অনেক কিছু ডিস্ট্রাকশন, টাকা পয়সা ঠিক মতো জোগাড় করছেন কিনা সব কিছু নিয়ে কিন্তু একটা উইয়ার্ড সিচুয়েশন আপনি আসলে পড়ে যাবেন। ওকে, সো আমার সিচুয়েশন আরো উইয়ার্ড ছিল, কারণ হচ্ছে একে তো জিনিসটা টোটালি আমার জন্য সাডেনলি ছিল, কারণ আমাদের প্রিপারেশন ছিল না। অ্যান্ড মানে টোটালি আমি হচ্ছে টাকা আমি জমিয়ে রাখলাম, ঠিক আছে কোনো সমস্যা নাই, বাট আমি তো জানি না ওই দিনই আমাকে টাকা খরচ করতে হবে আর সামথিং। ওকে, যে মানে ভাগ্য ভালো ছিল যে টাকা বেসিক্যালি ধরেন যে কোনো একটা ব্যাংকের কার্ড দিয়ে টাকাটা চলে যাচ্ছিল। আমি যদি এটাকে কোনো সেভিংস হিসেবে রেখে দিতাম বা টাকা যদি ব্যাংকের থেকে উইথড্র করতে হতো তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যেত, কারণ বিকজ ইট ওয়াজ ফ্রাইডে। সো এটা আসলে পসিবল ছিল না, বা কোনো মানে হয় না ব্যাংকের কিছু মেনটেন্যান্সের জন্য আসলে প্রবলেম হয়, তখন আসলে আপনার চেক দিয়ে টাকা তুলতে হবে, এটাও কিন্তু একটা প্রবলেম। সো আমি বুঝাতে চাচ্ছি এটা যারা নতুন বাবা হতে যাচ্ছেন, যারা হচ্ছে যাদের ডিউ ডেট হয়তো সামনে অথবা ফিউচারের জন্য টার্গেট। সো ফার্স্ট প্রিপারেশন হচ্ছে যে আপনি আপনার ডিউ ডেট যখনই হোক এর প্রায় 3 মাস আগে একটা সেফ টাইম ধরে নিতে পারেন। 3 মাস আগে আপনি আপনার প্রিপারেশনগুলো শেষ করে রাখেন, লাইক যে হসপিটালে যাওয়ার জন্য একটা ব্যাগ পারচেস করে রাখা, এবং ব্যাগে আপনাকে কিন্তু প্রায় 3-4 দিন থেকে শুরু করে 1 সপ্তাহ থাকা লাগতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সো আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেন, যাতে হচ্ছে আপনাকে সবসময় দৌড়াদৌড়ির মধ্যে থাকতে না হয় বাবু হওয়ার পরে, যে আপনার পার্সোনাল যে ক্লোদিং আছে অথবা আপনার ক্লিনিং এর সমস্ত কিছু ব্যাপার, এগুলো কিন্তু আপনি একটা জাস্ট প্যাক করে রাখতে পারেন এমার্জেন্সি সিচুয়েশন বেস। এবং আপনার ওয়াইফ কি কি নিবে সেগুলোও কিন্তু আপনি আল্লাহ স্পেয়ার হিসেবে একটা প্যাক করে রাখতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে বাবুর কাঁথা, বাবুর জামা কাপড়, সেটা আমরা তো প্রিপারেশন ছাড়া ছিলাম। সো ফ্রাইডে বাবু হওয়ার পরে বাবুকে যখন ফাইনালি আমাদের কাছে হ্যান্ড ওভার করবে আর কি, ওকে আসলে এনআইসি তো রাখতে হয়েছিল কিছুদিন। সো বাবুকে যখন ফাইনালি আমাদের কাছে হ্যান্ড ওভার করে, ওই সময় আমাকে নার্স বললেন যে বাবুর জামা কাপড় দেন। আই ওয়াজ লাইক জামা কাপড় তো আমি আনি নাই। সো দেখেন, আমি 3 দিন হসপিটালেই ছিলাম, বাট আমার মাথায় একটাবারের জন্য আসে নাই যে বাচ্চার জামা কাপড় আসলে আমাকে প্রিপেয়ার করতে হবে, কারণ ছোট বাচ্চা। ওকে, সো জাস্ট কাঁথা দিয়ে তো পেঁচাই নিয়ে নিব, বাট মানে এটা টোটালি মাথায় আসে নাই আসলে যে জামা কাপড় রেডি করতে হবে। কারণ আমি আশেপাশে দেখছি যারা এনএসইউ থেকে বাবু নিয়ে যাচ্ছে তারা আসলে কিছু না কিছু ক্লোথস আসলে পরে নিচ্ছে, বাট ইটস নট নেসেসারি। আমি বলছি না যে আপনাকে জামা কাপড় পরাতে হবে, হেলথিটা হচ্ছে আপনি আসলে কাঁথা দিয়ে যদি পেঁচিয়ে সটল করে নেন তাহলে এটা আসলে হেলদি। বাট জাস্ট প্রিপারেশন অনুযায়ী বলতে যাচ্ছি যে আমরা আসলে মানে এতটা ট্রমার মধ্যে ছিলাম যে
এই জিনিসটা আসলে আমরা ভুলে গিয়েছিলাম যে আসলে একটা কিছু এই প্রিপারেশনটা দরকার আর কি। দেন হচ্ছে আপনার মানি প্রিপারেশন। সো আমি বলবো যে ডেফিনেটলি যদি আপনার কাছে এনাফ টাকা থাকে তাহলে হচ্ছে মাল্টিপল কিছু কার্ডে বা মাল্টিপল কিছু সোর্সে টাকাটা রেখে দেওয়া অর ক্যাশ রাখা, যাতে হচ্ছে আপনি যদি ব্যাংকের মেনটেন্যান্সের কোনো প্রবলেম হয় অথবা নেটওয়ার্কে যদি কোনো ইস্যু থাকে, অ্যাটলিস্ট যদি যেন আপনি টাকা কিছু কালেক্ট করতে পারেন সাথে সাথে, এবং হচ্ছে কিছু টাকা জাস্ট সরিয়ে রাখা আলাদাভাবে আর কি। এটা একটা সলিউশন হতে পারে। এরপর বাচ্চা তো আপনি বাসায় আনলেন, বাসায় আনার পরে প্রিপারেশনগুলোও কিন্তু খুবই আসলে জটিল। এখন হতে পারে আপনার ওয়াইফ উনি হয়তো সবই প্রিপারেশন নিয়ে রাখছেন, সবকিছু করে রাখছেন এবং বাসায় দাদি নানি অনেকেই থাকতে পারে। হোয়াট ইফ এখনকার সোসাইটিতে আমরা যেটা দেখছি যে আসলে এতটা হেল্পিং হ্যান্ড বা এতটা আসলে মানুষ কিন্তু পাওয়া যায় না। আমরা শুরুর দিকে আমরা কিছু হেল্পিং হ্যান্ড বা বাচ্চার দাদি ওনারা সাপোর্ট দিলেও পরের দিকে কিন্তু আসলে সবাই যার যার লাইফে বিজি হয়ে যায়। সো তখন কিন্তু নিজেকে অনেক প্রিপারেশন নিতে হয়। বাট ফার্স্ট টাইম যখন আমরা হসপিটাল থেকে যখন বাচ্চাকে বাসায় আনি, তখন কিন্তু উঁচু বললাম যে যেহেতু হঠাৎ করে আসলে ডেটটা চলে আসছে, সো ওভারঅল বাসা স্যানিটাইজ করা যে বিষয়টা আছে এবং হচ্ছে বাচ্চার ফিডার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্রিপেয়ার করে রাখা, এই বিষয়গুলোতে কিন্তু আমাদের কিছুটা ল্যাকিংস আসলে হয়ে গেছে। সো এটাকে আপনি প্রিপেয়ার করে রাখতে পারেন। একটা সেট কাপড় যেমন আপনি গুছিয়ে রাখছেন হসপিটালে কোন কাপড় নেবেন, আরেকটা সেট রেডি করে রাখতে পারেন এমার্জেন্সি কিছু বিষয়ে। যেমন হচ্ছে বাচ্চা যদি পটি করে তখন হচ্ছে সেটা কোন ন্যাপকিন বা কোন কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে যে মুছতে হবে, অথবা আপনি পটি ক্লিন করার পরে আপনি যখন সেটাকে আবার ওয়াশ করবেন সেটা আসলে কোথায় ওয়াশ করবেন। কারণ স্টেপ বাই স্টেপ দেখবেন যে আপনার কাছে কিন্তু ঘরে বালতি আছে, কিন্তু আপনি বালতিটা ওই বালতিতে কিন্তু বাচ্চাটা আসলে দিতে ইচ্ছা করবে না, বাচ্চার জন্য আসলে সেপারেট কিছু লাগবে। সো এখানেও কিন্তু কিছু পারচেজের কিছু বিষয় আসলে চলে আসতেছে। আমরা আসলে যে কোনো পট, কোনো পাত্র অথবা কোনো ছোট বালতি অথবা কোনো কৌটা, অনেক কিছু হতে পারে যেটাতে আসলে বাচ্চার পটি ক্লিন করার জন্য আসলে জিনিসটা রাখতে হবে। এবং হচ্ছে বাচ্চার কিন্তু ধরেন যে আমরা যেই ওয়েট টিস্যুগুলো আমরা ইউজ করি বাচ্চাদের জন্য, সেটা অনেক বাচ্চার কিন্তু সেটাতে আবার র্যাশ হয়ে যায়। তো র্যাশ হলে আপনাকে যেটা করতে হবে, হয়তো হালকা গরম পানি দিয়ে কাপড় ভিজিয়ে বাচ্চাকে ওয়াশ করতে হবে, বা এমার্জেন্সি বেসিসে আপনাকে যদি ওয়েট টিস্যু ইউজ করতেও হয় তাহলে আসলে কোনটা ইউজ করবেন। মানে এখানে অনেক ধরনের প্রিপারেশন আছে। সো এটাকে ব্যাকআপে রাখা। এরপর হচ্ছে বাচ্চাকে যদি ব্রেস্ট ফিডিং করানো যায় দেন কমপ্লিটলি ওকে, বাট যদি কোনো কারণে ব্রেস্ট ফিডিং করানো না যায় তখন কিন্তু আবার ডিফারেন্ট একটা ইস্যু চলে আসছে। সো ইন দ্যাট কেস আপনি আসলে কোন ফর্মুলাটা দিবেন এগুলো না সমস্ত কিছু ব্যাকআপ রেডি করে রাখা আর কি, যে ইন কেস যদি ব্রেস্ট ফিডিং করানো না যায় তখন আপনি আসলে তখন তো আসলে মাথায় আকাশ ভেঙে পড়বে, তাই না? তখন আপনি কোথায় যাবেন? মানে এটা কিন্তু সিচুয়েশন হতেই পারে। তখন আপনাকে আসলে ফর্মুলা যে দিবেন তখন চট করে ফর্মুলা নিয়ে নেওয়াটাও কিন্তু আসলে টাফ। এবং আপনি ডাক্তারকে ফোন করবেন কোথায়? আমার মতে বেস্ট সলিউশন হচ্ছে আপনি যদি শুরুতে ডাক্তারকে বলে রাখেন যে ওকে ডেফিনেটলি ব্রেস্ট ফিডিং হচ্ছে বেস্ট সলিউশন এবং দিস ইজ দ্য অনলি সলিউশন, বাট হোয়াট ইফ যদি ব্রেস্ট ফিডিং করানো না যায় কোনো একটা কারণে, বিভিন্ন স্ট্রেসের কারণে অনেক সময় প্রবলেম হতে পারে। সো ইন দ্যাট কেস যদি ফর্মুলা দিতে হয় তাহলে আসলে কোন ফর্মুলাটা দিবে? সো ডাক্তার একটু হেজিটেট করবে, কারণ এই রিস্ক কেউ নিবে না আপনাকে যে বলবে যে আপনি এই ফর্মুলা দেন। ওনারা বারবার হচ্ছে দেখবেন আপনি বাচ্চাদের দুধের কোটাগুলোতে লেখা থাকে যে মায়ের দুধের কোনো বিকল্প নাই। ওকে, সো এটা ডাক্তারও এই রিস্কটা নেয় না। ডাক্তাররা বলতে থাকে যে না, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে এটা। আরে ভাই, ওটা আমি জানি, কিন্তু যদি হোয়াট ইফ সিচুয়েশন যদি এমন হয় তাহলে আসলে কোন ফর্মুলা দিতে হবে সেটা আপনি ডাক্তার থেকে কয়েকটা অপশন নিয়ে নেবেন, এবং দেশিটা বিদেশে সবকিছুই। এবং আরও ব্যাপার হচ্ছে যে আপনার বাচ্চাকে আসলে ফর্মুলা কিন্তু সবগুলো স্যুট করবে না। কিছু কিছু ফর্মুলা বাচ্চার একটু লুজ মোশন হয়, কিছু কিছু ফর্মুলা বাচ্চার পেট ফেপে যায়। তো এই বিষয়গুলো আসলে একটু অপশন রেখে দিতে হবে। এবং যারা আগের বাবা হওয়ার এক্সপিরিয়েন্স আছে তারা বাচ্চাকে আসলে কি দিয়েছেন, তারা বাচ্চার সাথে আসলে কোন কোন ফিডার ইউজ করছে, কোন নিপল ইউজ করছে, এই সবগুলো বিষয় না একটু জাস্ট হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, একটা সামারি আপনি মাথায় রাখতে পারলে আসলে বেটার হয়। আই নো ইটস টু মাচ, কারণ আপনি বাবু ডেলিভারি করে আনছেন, তার মানে কিন্তু এটাই যে আপনি এর আগের প্রায় 1 বছর প্রেগনেন্সি পিরিয়ডের হিউজ একটা প্রেশারে ছিলেন। সো আই নো ইউ আর গোয়িং থ্রু আ লট, অ্যান্ড এটা অন্য ধরনের একটা প্রেশার, মেন্টাল, ফিজিক্যাল, ফিনান্সিয়াল, সব দিক দিয়ে একটা প্রেশার, ঠিক আছে, এই প্রেগনেন্সি পিরিয়ডটা। সো এরপরে যখন সত্যিকার অর্থে মানে প্রিপারেশনের পরে যখন ফাইনাল এক্সামটা যখন চলে আসছে, বাচ্চা হওয়ার পরে সিচুয়েশনটা, আমি জানি যে এটা আসলে এতটা প্র্যাকটিক্যালভাবে এভাবে ডিসিশন নেওয়া হয়তো সবসময় পসিবল হয় না, বাট জাস্ট আমি সিনারিওগুলো তুলে ধরার ট্রাই করছি, কারণ আমরাও প্রচুর প্রিপারেশন নিছি। কারণ কিন্তু সময় দেখা গেছে, সময় যখন আসছে তখন দেখা গেছে যে অনেক কিছু
কিছুই আসলে প্রিপারেশন অনুযায়ী হয় নাই। সো এটা একটা গেল। দেন বাচ্চাকে যে যদি ফর্মুলা বাচ্চাকে দিতে হয়, ভাই আপনি দোয়া করেন যদি ব্রেস্ট ফিডিং করানো যায় আপনি বেঁচে গেছেন, আপনার লাইফের 80% প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে, বাট ইন কেস, যেটা আমি অনেকবার ফেস করছি, অনেকের ক্ষেত্রে ফেস করছি, অনেক স্টোরি আমি শুনছি, যদি ব্রেস্ট ফিডিং করানো পসিবল না হয়, ইন দ্যাট কেস যেটা করতে হবে যে আসলে আপনাকে যদি ফর্মুলা দিতেই হয়, তাহলে এখন ফর্মুলা কিভাবে দিবেন? বাচ্চাকে তো আপনার চায়ের মগে দুধ গুলিয়ে দিতে পারবেন না। তো ফর্মুলা দিতে হলে আপনার আসলে ফিডার লাগবে, ফিডার ক্লিন করার জন্য কোনো একটা মেশিন লাগবে বা কোনো আলাদা পাত্র লাগবে, এগুলোও কিন্তু একটা ব্যাপার। সো আমি আজকের ভিডিওতে সবগুলো একসাথে বলছি না, আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো বলবো আপনাকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে আসলে আমার ভিডিও সিরিজটাতে আমি কি বলতে চাচ্ছি, কেন বলতে চাচ্ছি। এই বিষয়গুলো আমি জানি না, সাধারণত আমরা মেইলরা কিছুটা অ্যাভয়েড করে যাই, অথবা চিন্তা করি যে যখন সময় আসবে তখন আমরা আসলে দেখব, অথবা আমরা চিন্তা করি যে ওকে এটা দেখার জন্য আমার বাচ্চার দাদি আছে, বাচ্চার নানি আছে, বাচ্চার মা আছে। বাট ভাই এখানে আপনার রোলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুটো কারণে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার বাচ্চা। সো আপনি যাই বলেন না কেন, যখন আপনি এই ডিসিশনটা দিতে পারবেন, প্রপার ডিসিশন দিতে পারবেন, আই থিঙ্ক এটা একটা ছেলে মানুষের জীবনে, একটা পুরুষ মানুষের জীবনে অন্য ধরনের একটা স্যাটিসফ্যাকশন দেয় যে আপনি অ্যাজ এ মেল পারসন এই ডিসিশনগুলো, মানে একটা স্টেরিওটিপিক্যাল একটা আইডিয়া ব্রেক করে আপনি কিছু ডিসিশন যখন আপনি আপনার ওয়াইফকে দেবেন, বাচ্চার জন্য দেবেন, তখন কিন্তু এটা আপনার নিজের জন্য একটা অন্য ধরনের স্যাটিসফ্যাকশন দিবে, এবং আপনি ওয়াইফের কাছেও আসলে হিরো, ভালো লাগবে। ওয়াইফকে একটা সাপোর্ট দেওয়া, ইমোশনাল সাপোর্ট দেওয়া, একটা মেন্টাল সাপোর্ট দেওয়া, এই সময়টাতে আসলে অনেক সময় মাথা কাজ করে না। এবং অনেক সময় কিন্তু ওয়াইফও তো মানুষ, তাই না? ওয়াইফ অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারে চট করে, অথবা আপনিও ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। সো আমার মতে একটা যদি আমরা নোট করে কিছু ইনসিডেন্ট, কিছু জিনিস যেটা হতে পারে সেটা যদি আমরা নোট করে রাখতে পারি, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক বেটার হবে। যেমন ফর এক্সাম্পল প্রেগনেন্সি পিরিয়ডের জন্য আমি একটা অ্যাপ ইউজ করতাম, সহায় নামের একটা অ্যাপ। সো এটা বেসিক্যালি তাসনিম জারার একটা অ্যাপ ছিল। সো এটা একটা পেইড সাবস্ক্রিপশন আমি নিয়ে নিয়েছিলাম। সো ওখানে হচ্ছে প্রতি মাসে উনি মাল্টিপল কিছু ভিডিওস দিত, লাইক যে কি মেডিসিন খাওয়াতে হবে মাকে, এবং হচ্ছে কি প্রিপারেশন থাকতে পারে, অথবা কোন মান্থে হচ্ছে কি ধরনের চেঞ্জেস আসতে পারে, অথবা কোন মান্থে বেবির গ্রোথ আসলে কেমন হচ্ছে, ওটা আসলে 3D একটা প্রজেকশন সহ ওই অ্যাপটাতে উনি কিছু ভিডিও দিতেন। কিছু খুব মজার কিছু বিষয় ছিল আর কি, যে আপনার বাচ্চার এত বছর বয়সে আপনার বাচ্চা আসলে এই শেপে হচ্ছে, লাইক যে একটা ছোট বিনের শেপ থেকে শুরু করে আস্তে 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 করে আলু, আপেল, কলা, দেন স্টেপ বাই স্টেপ কিছু ফলের অ্যানালজি দিয়ে উনি আসলে দেখাতেন যে আসলে বাচ্চাটা এতটুকু সাইজ থেকে আসলে কিভাবে সাইজটা বড় হচ্ছে, এবং একটা কম্পেয়ার করে আর কি, যে ওজন কত, হাইট কত, এই সমস্ত কিছু দেখাতেন আর কি। সো প্রেগনেন্সি পিরিয়ডের জন্য এটা একটা সাজেশন, যদি কেউ এটা যদি কারো কাজে লাগে দেন এটা ইউজ করতে পারেন, সহায় অ্যাপটা। আমি বাংলাদেশের জন্য আসলে মোটামুটি এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এবং দামও খুবই কম, আই গেস যে 1000-1200 টাকার মধ্যে। তো এটা কিন্তু কাইন্ড অফ ওই জার্নির জন্য আপনার ওয়ান টাইম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে প্রিপারেশনগুলো নোট করে রাখতে পারেন, যে আপনার বাচ্চার জন্য আসলে কি ইনস্ট্রুমেন্ট, কি ফ্যাসিলিটি আপনাকে আসলে রেডি রাখতে হচ্ছে, এবং ডেফিনেটলি অল্টারনেটিভ কোনো অপশন, লাইক যে ওই ডেটে যদি কোনো কারণে আপনার ডাক্তার না থাকে, তাহলে আসলে অল্টারনেট একটা ডাক্তার প্রিপারেশনে রাখা, যাতে আপনি ওই সময়টাকে আসলে আপনি ট্যাকেল দিতে পারেন। ওকে, এবং আপনি যদি খুব বেশি কেয়ারিং হাজবেন্ড হয়ে যান, তাহলে বাংলাদেশে লেবার রুমে আসলে যাওয়ার কোনো সিস্টেম নাই, বাট সামহাও আমরা আমাদের গাইনিকে রিকোয়েস্ট করে আমি আসলে লেবার রুমে ছিলাম। সো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। সো এটা কিন্তু হতে পারে যদি অ্যাজ এ মেল আপনি যদি অতটা সেন্সিবল হয়ে থাকেন, এবং সেই এনার্জি, সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার যদি আপনার অ্যাবিলিটি থাকে, তাহলে লেবার রুমে গেলে যেটা হবে যে আপনার ওয়াইফের জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা মোমেন্টে আপনি আসলে তার সাথে থাকতে পারতেছেন। সত্যিকার অর্থে আপনি তো কষ্টটা আসলে ফিল করতে পারবেন না, কিন্তু সত্যিকার অর্থে এই জার্নিটার একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনি আসলে পাচ্ছেন, যেটা আপনাকে আসলে সারা জীবন হয়তো বা একটা মোটিভেটেড রাখবে। যে সাধারণত আমরা যেটা বলি না, যে মা হওয়ার কষ্ট তো আসলে ছেলেরা বোঝে না, বাট আপনি যখন একটা নিজের চোখের সামনে যখন দেখবেন, তখন কিন্তু আসলে আপনার হোল লাইফের একটা এক্সপিরিয়েন্স আসলে চেঞ্জ হয়ে যাবে। কারণ লেটস সে আপনি ওই সময়টাতে, ওই সময় আপনি সাথে নাই, বা আপনি কোনো একটা কারণে বাইরে আছেন বা কিছু একটা, তো আপনি জানলেন লেবার পেইন হয়েছে, দেন আপনি পরের দিন হয়তো আসলেন, অথবা হচ্ছে আপনি বাইরেই দাঁড়ানো ছিলেন হসপিটালে। সো আপনি ওভারঅল সিচুয়েশনটা কিন্তু বুঝতে পারবেন না, এবং আপনার ওয়াইফও কিন্তু বাবু ডেলিভারি হওয়ার পরের অনেক দিন পর্যন্ত দেখা যাবে ওই বিষয়ে টপিকে ডিসকাস করতে চাইবে না বা পারবে না। অনেক সময় যেমন আমার ওয়াইফ অলরেডি অনেক কথা ভুলে গেছে। সো আই রেড আ স্টাডি যে মায়েরা এই এক্সপিরিয়েন্সটা অনেক সময় ভুলে যায়, আই ডোন্ট নো ইন্টারন্যাশনালি অর আনইন্টারন্যাশনালি, সামহাও ওদের মেমোরি থেকে এটা আসলে কিছুটা সরে যায়, ওই সময় আসলে কতটা পেইনের মধ্যে দিয়ে ওরা যায়। বাট আই স দ্যাট, আই ফেল দ্যাট, যে এটা আসলে ইন্টেন্স একটা পেইন। কোনো মেয়ে
মেল যদি এই কষ্টের মধ্যে দিয়ে যেত, আই গেস যে মানে মেলটা ডেফিনেটলি বলে দিত যে ওকে আমি বাবু কখনোই নিব না। বাট উইমেন আর সো ব্রেভ, সো তাদেরকে সেলিউট টু দ্যাম যে ওনারা এই কষ্টটা করছেন আমাদের জন্য, এবং হচ্ছে এই এক্সপিরিয়েন্স আসলে ভেরি ডিফারেন্ট। সো অন্যদিকে চলে যাচ্ছি। সো আমরা যারা বাবা হতে যাচ্ছি এবং যারা বাবা হয়ে গেছি অলরেডি, সো তাদের জন্য এই ভিডিও সিরিজটা। সেখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অলওয়েজই দিতে থাকবো, এবং আমার ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি লাইফ, সলিউশন, প্রবলেম সব কিছু নিয়ে আসলে আমি আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি, মোটিভেট করতে চাচ্ছি, ইন্সপায়ার করতে চাচ্ছি, যাতে আপনারা হোল জার্নিটাতে একটা মোটিভেশন ধরে রাখতে পারেন। আর সময়টা ভাই এত তাড়াতাড়ি আসলে পাস হয়ে যায়, এটা আসলে বলার মতো না। একটা ছোট এক্সাম্পল দিই। হ্যাঁ, সো চোখের সামনে কিন্তু আসলে একটা বছর আমার পার হয়ে গেছে। আমি যখন হচ্ছে ফটো মেমোরিতে যখন বাবুর আগের ছবিগুলো দেখি, তখন দেখি যে এই কিছুদিন আগেই না মানে একটা ছোট্ট মানে চেহারার শেপও এখনো আসে না, এরকম একটা ছোট্ট বাবু ছিল। দেন স্টেপ বাই স্টেপ বাচ্চাটার চেহারা একটা শেপ আসলো, চেহারা চেঞ্জ হতে থাকলো। মানে আপনি জাস্ট আগের ছবি তুলবেন এবং আগের ছবিগুলো দেখবেন, তো দেখবেন যে ইটস বিউটিফুল। মানে স্টেপ বাই স্টেপ যখন বাচ্চার চেহারা যখন শেপ চেঞ্জ হবে, এবং সামটাইমস আপনার মতো চেহারা হয়ে যাবে, সামটাইমস হচ্ছে আপনার ছোটবেলা এবং বাচ্চার মধ্যে আপনি নিজের ছোটবেলাটাকে যখন দেখতে পাবেন, তখন আসলে আপনার অন্য একটা ফিলিংস আসবে। আপনার কাছে মনে হবে যে ইউর অ্যাকচুয়ালি সাপোর্টিং ইউর সেলফ, আপনার একটা ছোট ভার্সনকে আপনি আসলে সাপোর্ট করতেছেন। তো এভাবে চিন্তা করলে ফিলিংসটা আসলে অন্যরকম। তো যেটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম, আমার বাবুর বয়স যখন 1 বছর, তো 1 বছর পর্যন্ত তো ও আসলে লেটস সে হাফ প্যান্ট বা এভাবে করে আমি ওকে দেখতেছি। ও যখন ঘুমায় তখন তো হাফ প্যান্ট পরে আসলে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমায়, ঠিক আছে। একদিন হঠাৎ করে কোনো একটা কারণে, মনে হয় একটু বৃষ্টি বা কিছুর কারণে ঠান্ডা পড়ছিল, সো ওর মা ওকে একটা ফুল প্যান্ট পরিয়ে দেয়। সো ফুল প্যান্ট তার জন্য অর্ডার দেওয়া হয়েছে আমি জানি, বাট তাকে যে ফুল প্যান্ট এখন পরানো হবে আমি জানি না। তো আমি জাস্ট রুমে গেলাম। রুমে ঢোকার পর মানে আমি এখন স্টাডি রুমে আমার ভিডিওগুলো করছি, স্টাডি রুম থেকে যখন আমি বেডরুমে গেলাম, তো হঠাৎ করে আমার ছেলের দিকে যখন আমি তাকালাম, হঠাৎ করে না আই ফেল্ট আ হিউজ গ্যাপ। মানে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে ডিড আই ডু আ টাইম ট্রাভেল? আমি কি কোনো টাইম ট্রাভেল করে আসছি, যে হঠাৎ করে মানে বাবু বড় হয়ে গেল, এই টাইপের একটা ফিলিংস। মানে আমি হাইপোথেটিক্যাল ভাবে বলছি, বিষয়টা এমন না, বাট আমি রিয়েলি একটা আসলে গ্যাপ, একটা শূন্যতা ফিল করছি। যে হঠাৎ করে মনে হলো যে একটা সময় বাচ্চা তো আসলে ইনশাল্লাহ চোখের সামনেই বড় হয়ে যাবে। মানে এই সময়টা যখন বাচ্চা যখন আপনার কোলে যখন সুসু করবে, আপনি হয়তো বা প্রথম দিন একদিন অফিসের সময় সুসু করবে, একদিন রাতে ঘুমানোর সময় সুসু করবে, একদিন হচ্ছে আপনি হয়তো খুবই বিজি অথবা আপনার ঠান্ডা লাগছে ওই সময় সুসু করবে, মাল্টিপাল টাইমস। অনেক সময় আপনাকে বাচ্চা সুসুর উপরেই থাকতে হচ্ছে, অনেক কিছু ঘটতে পারে, তাই না? বাট বিলিভ মি ভাই, মানে হঠাৎ করে একটা দিন যা চিন্তা করে দেখেন, যে কোনো একদিন বলে কয়ে তো না, যে কোনো একদিন বাচ্চা আপনার কোলে সুসু করা অফ করে দিবে। ওই সময়টার কথা চিন্তা করে দেখেন, ওই সময়টা আপনি জানবেনও না যে এমন একটা দিন থাকবে যেটা ওই দিন আপনার বাচ্চা আপনার কোলে শেষবারের মতো আসলে সুসু করছে। সো একটা সময় না এটা মিস করবেন, যে মনে হবে যে ওই ছোট অবস্থায় এই ফিলিংসটা আসলে অন্যরকম ছিল। মানে এটা আপনার কাছে ভালো লাগবে এখনের মোমেন্টটা এনজয় করতে। সো বাবু যখন সুসু করবে, পটি করবে, প্লিজ এগুলোকে অন্যভাবে নেবেন না, হেজিটেশনটা কাটানোর চেষ্টা করেন। এগুলো এই জন্য বলছি, আমি অনেক মেইল দেখেছি, অনেক পুরুষ মানুষ দেখেছি যারা এই ব্যাপারগুলোকে সামহাও একটু ইগনোর করে। সো অনেকের পার্সোনাল কিছু হাইজিন ইস্যু থাকতে পারে, দ্যাট ইজ ওকে। বাট আমি বলবো যে এটা আসলে আপনি আসলে ট্রাই করতে পারেন। এই ফিলিংসগুলো লাইফে আসলে সেকেন্ডবার আসতেও পারে, নাও আসতে পারে, ধরে নেন সেকেন্ডবার আসবে না। তো আপনি এই মোমেন্টগুলো এনজয় করেন, এই এক্সপেরিয়েন্সগুলো আপনার নিজের মধ্যে নেন, এবং আপনি যখন এখানে হেল্প করবেন তখন আসলে আপনার ওয়াইফেরও একটা সাপোর্ট হচ্ছে, অ্যান্ড আপনার নিজের কাছেও আসলে ভালো লাগবে। আমি এমনও দেখছি যে ইন জেনারেল ছেলেরা আসলে বাচ্চা কোলে নিতে পারে না। সো ফার্স্ট টাইম যখন ডেলিভারি পরে যখন বাচ্চাকে কোলে দেওয়া হয়, তখন আসলে খুবই ভয়ে কোলে আসলে নেয় আর কি। সো আমি বলবো যে প্রচুর টিউটোরিয়াল আছে বাচ্চা কিভাবে কোলে নিতে হয়, আপনি টিউটোরিয়াল দেখে নেন, কারণ বাচ্চার সেফটির বিষয় আছে, বাচ্চার ব্যথা পাওয়ার বিষয় আছে। সো অ্যাজ এ ফাদার আপনাকে আসলে বাচ্চা কোলে কিভাবে নিতে হয় সেটা আপনি জেনে নিতে পারেন। বাচ্চা খাওয়ানোর পরে কিন্তু বাচ্চাকে বার্পিং করাতে হয়, বার্পিং করার সিস্টেমটাও আপনি জেনে নিতে পারেন। আদারওয়াইজ সব কিছুই যদি আপনি মায়ের উপর ছেড়ে দেন, তাহলে কিন্তু মায়ের হিউজ প্রেশার। আর আরেকটা ব্যাপার কিন্তু ইন জেনারেল বিভিন্ন হরমোনাল ইস্যুর কারণে ডেলিভারির পরে মারা কিন্তু বিভিন্ন মেন্টাল ট্রমা, মেন্টাল স্ট্রেসে থাকে, অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশনের দিকেও আসলে চলে যায়। সো এই সময়টা আসলে আপনার সাপোর্টটা অন্যরকম ভাবে লাগবে। তো আপনি যদি বাচ্চা কোলে নেওয়া, বাচ্চাকে বার্পিং করানো, বাচ্চাকে খাওয়া দাওয়া করানো, বাচ্চার পটি ক্লিন করা, এই বিষয়গুলো আপনি যদি জেনে রাখেন, যদি কারো হাইজিন ইস্যু হয়, আচ্ছা বুঝলাম কম করেন, সমস্যা নাই, বাট একবার হলেও করেন, মানে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন আর কি। যদি কারো ইস্যু থাকে তাদের জন্য বলছি, যাদের সমস্যা নাই তারা তো ওকে। সো I actually enjoy everything. আমি
অ্যাকচুয়ালি আমার কাছে প্রতি মোমেন্টে মনে হয় যে আমি আসলে মিস করতেছি, কারণ একটা সময় তো আসলে পটি সাফ করতে হবে না, একটা সময় আপনাকে সুসু ক্লিন করতে হবে না, একটা সময় হয়তোবা ফর দ্য লাস্ট টাইম কখনো হয়তো বাচ্চা আপনার কোলে আসলো, এরপর থেকে হয়তোবা কোলেই থাকতে চাইবে না, কখনো মাটিতে নেমে যাবে, হাঁটা চলা করবে, এরকম একটা ব্যাপার। সো এনজয় দিস মোমেন্ট অ্যান্ড হচ্ছে এনিওয়েজ অনেক লম্বা করে ফেলছি ভিডিও। সো লেটস স্টার্ট লাইফ অফ এ ফাদার। আমি ট্রাই করবো আমার পার্সোনাল ডেইলি এক্সপিরিয়েন্সগুলো, আমরা যে প্রবলেমে পড়েছি অ্যাজ এ কাপল সেই প্রবলেমগুলো শেয়ার করা এবং সলিউশনগুলো কি কি হতে পারে, এবং বাচ্চার মেডিসিন রিলেটেড কিছু ইস্যু, কোন সময় আসলে ডাক্তারের কাছে যাওয়াটা খুবই ম্যান্ডেটরি, কোন সময় আসলে আপনারা ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করতে পারবেন, কোন সময়টাতে বাচ্চার প্রোডাক্ট এবং বাচ্চার এন্টারটেনমেন্ট পারপাসে আসলে কোন জিনিস আসলে কোথায় পাবেন, সবকিছু নিয়ে আমাদের জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। এটার বাইরে অসংখ্য কিছু থাকতে পারে, তো সেদিকে আমি যাচ্ছি না, জাস্ট আমি আমার পার্সোনাল লাইফটা শেয়ার করছি। সো চোখ রাখেন আমার চ্যানেলে।